ভীষণ ডাব্লিউবিসিএস এ সবাইকে স্বাগত। ডাব্লিউবিসিএস 2024-কে টার্গেট রেখে জেনারেল স্টাডিজের উপর হাই লেভেল এমসিকিউ সিরিজ আজ থেকে আমরা স্টার্ট করলাম। আজকে আমরা করব সেট ওয়ান, এবং এই সেট ওয়ানের মধ্যে আমরা করব 25টা কোশ্চেন। এভাবে আমরা টোটাল 100 সেট করব। তাহলে প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন, টোটাল 100 সেট। মানে এই সিরিজে আমরা টোটাল 2500 কোশ্চেন করব। এবং 25টা কোশ্চেন করব মানে আমরা কোশ্চেনটা ভালো করে অ্যানালিসিস করব। তার মানে এক একটা ভিডিও থেকে তোমরা প্রায় 70 থেকে 80টা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারবে। তো আমার সাজেশন থাকবে যে তোমরা একটা সেপারেট নোটবুক বানিয়ে নাও এবং এই সিরিজটা আজ থেকে দেখা শুরু করো। সেপারেট নোটবুকে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আমি বলবো সেগুলো তোমরা লিখে রাখতে পারো, এবং তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট থিমগুলো আমি বলবো সেইগুলো তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে? এবার তোমরা যদি এই ক্লাসের পিডিএফ গুলো চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অ্যাপের, সেই লিংক থেকে তোমাকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে, ভীষণ কম্পিটিটিভ এক্সামস অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করার পরে তোমাদেরকে ডাব্লিউবিপিএসসি সেকশনে যেতে হবে। এর আন্ডারে একটা ডাব্লিউবিসিএস বলে সেকশন পাবে। এই ডাব্লিউবিসিএস সেকশনে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ গুলো। আচ্ছা, এবার বলি, প্রত্যেকদিন যে সেটগুলো করাবো, টোটাল 100টা সেট করাবো, সেই সেটে কোথা থেকে কোশ্চেন থাকবে? অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি থেকে 5টা কোশ্চেন থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা কোশ্চেন থাকবে, মানে হিস্ট্রি পোর্শন থেকে প্রায় 15টা কোশ্চেন থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি বা অ্যাজ এ হোল জিওগ্রাফি থেকে 5টা কোশ্চেন থাকবে, আর ইন্ডিয়ান পলিটি থেকে 5টা কোশ্চেন থাকবে। এইভাবে প্রত্যেক সেটে 25টা করে কোশ্চেন থাকবে। টোটাল 100টা সেট, 2500 কোশ্চেন। এবং কোশ্চেনগুলো ভালো করে অ্যানালিসিস করা হবে। এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখার আগে ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং তারপরে শুনবে। এবং তোমাদের মার্কস কত আসছে সেটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। তো তোমাদের মার্কস যদি 18+ আসে আউট অফ 25, তার মানে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। আর যদি এর থেকে কম আসে, তাহলে তোমাদেরকে আরেকটু ভালো করে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে? তো আমরা এবার স্টার্ট করব। তো প্রথম কোশ্চেন থেকে আমরা এবার স্টার্ট করব। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান মহাজনাপাদাস ইজ কারেক্ট? তাহলে এখানে থিম হচ্ছে, দেখো, মহাজনাপাদা। মহাজন পদ হচ্ছে থিম। কি বলছে দেখো, অল মহাজনাপাদাস ওয়ার অলিগার্কিজ ওয়ার পাওয়ার ওয়াজ এক্সারসাইজড বাই গ্রুপ অফ পিপল। দেখো, অল বলছে সমস্ত। যখনই তোমরা এক্সট্রিম স্টেটমেন্ট দেখবে, অল বা নো, নান, তখন একটু এগুলোকে ডাউটের চোখে দেখবে। আচ্ছা, অল মহাজনাপাদাস ওয়ার অলিগার্কিজ। তো আমরা যদি মহাজনাপদা সম্পর্কে ভালো করে একটু পড়ি তাহলে জানবো। আচ্ছা, প্রথমে এটা টাইম কার্ডে জেনে নিই, এটা কখন? 6th সেঞ্চুরি বিসি। ঠিক আছে? আচ্ছা, 6th সেঞ্চুরি বিসি। মহাজনপদ সম্পর্কে যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা জানবো অবশ্যই কিছু মহাজনপদা অলিগার্কি ছিল, কিন্তু তাছাড়াও কিছু ছিল হচ্ছে মোনার্কিজ, কিছু ছিল মোনার্কিজ, এবং কিছু ছিল রিপাবলিক্স, যেমন বাজ্জি, মল্ল। তার মানে অল মহাজনপদা অলিগার্কি বলছে, সেই অন্য স্টেটমেন্টটা হয়ে গেল রং, কারণ কিছু কিছু ছিল মোনার্কি, কিছু ছিল রিপাবলিক। হ্যাঁ, অবশ্যই অলিগার্কিও কিছু ছিল, কিন্তু সব মহাজনপদ অলিগার্কি ছিল না, সেই জন্য স্টেটমেন্টটা হয়ে গেল রং। তারপরে কি দেখো, আবার বলছে অল মহাজনপদাস ওয়ার লোকেটেড ইন ইস্টার্ন ইন্ডিয়া। সমস্ত মহাজনপদ ইস্টার্ন ইন্ডিয়ায় ছিল। আচ্ছা, দেখে নাও এই ম্যাপটা, দেখো। দেখো, মোস্ট অফ দা সাইটস ওয়ার ইন ইস্টার্ন ইন্ডিয়া। বেশিরভাগ সাইটস কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায়, কিন্তু কম্বোজা, গান্ধারা যদি দেখো নর্থ ওয়েস্টে। তারপরে তুমি যদি সাউথের দিকে দেখো, হুম, এখানে তাহলে আসাকা। মিডিল পোর্শনে তুমি যদি দেখো তাহলে অবন্তি। তার মানে অল বলা যায় না, অল মহাজনা পদার্থ ওয়ার লোকেটেড ইন ইস্টার্ন ইন্ডিয়া, না। কারণ ম্যাক্সিমাম ছিল কিন্তু সব ছিল না, তাহলে এই স্টেটমেন্টটা রং হয়ে গেল। তারপরে দেখো, নো আর্মি ওয়াজ মেনটেন বাই দ্য মহাজনাপাদাস। আচ্ছা, লজিক্যালি ভেবে দেখো, মহাজনাপাদের টেরিটরি ছিল, এই টেরিটরিকে প্রোটেক্ট করতে হবে, তারা যুদ্ধে লিপ্ত হতো, তো এগুলোর জন্য তো আর্মি মেনটেন করতেই হবে। তা লজিক্যালি সিও ইনকারেক্ট। তাহলে পড়ে থাকলো ডি অপশন কারেক্ট, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন টেক্সট লিস্ট 16 মহাজনপদ। মানে বুদ্ধিস্ট এবং জৈন টেক্সটে মহাজনপদ সম্পর্কে উল্লেখ আছে। এবার ব্যাপার হচ্ছে যে কোন টেক্সটে, এটা কিন্তু
আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, বুদ্ধিস্ট টেক্সট যদি আমরা বলি, তাহলে আমরা জানি যে অঙ্গুত্তর নিকায়া, অঙ্গুত্তর নিকায়া এবং মহাভাস্তু। মহাভাস্তু, এই এই দুটি বুদ্ধিস্ট টেক্সটে মহাজনপদ সম্পর্কে উল্লেখ আছে। আর আমরা যদি জৈন টেক্সট দেখি, তাহলে হচ্ছে ভগবতী সূত্র। ভগবতী সূত্র, এখানে মহাজনপদ সম্পর্কে উল্লেখ আছে। তাহলে বুদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তর নিকায়া, মহাবাস্তু, এখানে মহাজনপদ সম্পর্কে উল্লেখ আছে। আর জৈন টেক্সট ভগবতী সূত্রতে মহাজনপদ সম্পর্কে উল্লেখ আছে। তো এই প্রশ্নটা আমরা দেখে নিলাম। এবার নেক্সট কোশ্চেনে চলো। দেখো, দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন কাশ্মীর আন্ডার দ্য লিডারশিপ অফ। দেখো এখানে থিম কি? এখানে থিম হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল। টোটাল যে চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এটা সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। এবং যে চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এটা সম্পর্কে দেখো আমি এখানে আবার দেখে দিচ্ছি। চারটে বুদ্ধিস্ট কাউন্সিলের প্রথমে তোমাকে টাইম লাইন জানতে হবে, কখন হয়েছিল, কোথায় হয়েছিল। আচ্ছা, দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, কোথাও কোথায় হয়েছিল প্লেসটা সম্পর্কে জানতে হবে, রুলার সম্পর্কে জানতে হবে, এবং প্রেসিডেন্ট মানে কার প্যাট্রোনাইজে হয়েছিল, কোন রুলারের প্যাট্রোনাইজে হয়েছিল সেটা জানতে হবে। এবং সেই বুদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট কে ছিল এটা জানতে হবে। তো দেখো আমি এখানে তোমাদেরকে লিখেই দিয়েছি সব, এগুলো তুমি একবার দেখে নেবে। 483 বিসিতে হয়েছিল প্রথমটা, পরেরটা 383, পরে 250, পরেরটা ফার্স্ট সেঞ্চুরি সিতে। রাজকীয় বৈশালী পাটলিপুত্র কাশ্মীরে হয়েছিল। রুলার প্রথমটাই ছিল অজাতশত্রু, পরেরটা কালাশোক, পরেরটা অশোক, পরেরটা কনিষ্ক। এবং প্রেসিডেন্টের নামগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলো একবার করে দেখে নেবে। এটা আমি তোমাদের রেফারেন্সের জন্য লিখে দিয়েছি। তাহলে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল বলেই দিয়েছে, কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, কাশ্মীরে হয়েছিল। এবং কার লিডারশিপে হয়েছিল তাহলে? দেখো এখানে আছে লেখা, তোমরা বুঝতে পারছো, কনিষ্কর। এই দেখো, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কাশ্মীরে হয়েছিল, কনিষ্কর লিডারশিপ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, which of the following statement is or are correct? The Satavahanas ruled over parts of ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেকান। সাতবাহন, সাতবাহন সম্পর্কে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে, এরা কখন এমার্জ করেছিল? এরা হচ্ছে তোমার ফার্স্ট সেঞ্চুরি বিসিতে। ফার্স্ট সেঞ্চুরি বিসি বিসিতে এমার্জ করেছিল। এবং মডার্ন ডে যদি দেখি, প্রেজেন্ট ডে, প্রেজেন্ট ডে মহারাষ্ট্র মেনলি এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে বর্তমান টাইমে যদি আমরা দেখি, তাদের এম্পায়ারটা ছিল। এবং কিছুটা কিছুটা পোর্শন অফ মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং গুজরাটেও এদের টেরিটরি ছিল প্রেজেন্ট ডে। মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং গুজরাট, ঠিক আছে। বাট মোস্টলি প্রেজেন্ট ডে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের যে এরিয়া এখনকার, সেই এরিয়াতে সাতবাহনরা রুল করতো ফার্স্ট সেঞ্চুরি বিসিই থেকে। আচ্ছা, যদি সাতবাহনের ক্যাপিটাল দেখি আমরা, সাতবাহনের ক্যাপিটাল প্রথমে ছিল হচ্ছে প্রতিস্থান, যেটাকে আমরা মডার্ন ডেতে কৈথান বলি। বাট পরবর্তীকালে তারা তাদের ক্যাপিটালটাকে শিফট করে নেয় হচ্ছে অমরাবতী। ঠিক আছে, এটা গেল প্রথম স্টেটমেন্ট। তাহলে সাতবাহানাস রুলড ওভার পার্টস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ডেকান, যা মডার্ন ডে, যেখানে আমি স্টেটগুলোর নাম বললাম সেখান থেকে বুঝতে পারছো যে প্রথম স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। পরের স্টেটমেন্ট দেখো, সাতবাহানাস রিপেয়ার্ড অ্যান্ড রিবিল্ড সুদর্শন লেক। সাতবাহানা ডাইনাস্টি সুদর্শন লেককে রিপেয়ার এবং রিবিল্ড করেছিল, তাই কি? এটা জানার জন্য আমি তোমাদেরকে সুদর্শন লেক সম্পর্কে একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এটাকে একটু ভালো করে বোঝো। দেখো, এই সুদর্শন লেক অরিজিনালি কে বানিয়েছিল? অরিজিনালি কে কনস্ট্রাক্ট করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ফোর্থ সেঞ্চুরি বিসিতে অরিজিনালি এই সুদর্শন লেককে কনস্ট্রাক্ট করেছিল। এবার রুদ্রদমনের জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় ইনস্ক্রিপশন, রুদ্রদমন, ঠিক আছে। রুদ্রদমনের আহ, রুদ্রদমন ইনস্ক্রিপশন জুনাগড়
রুদ্রদমন ইনস্ক্রিপশনের আমরা জানতে পারি যে মোটামুটি টাইম লাইন যদি দেখো তাহলে 150 AD আশেপাশে সকারুলা রুদ্রদমন 1 এই সুদর্শন লেককে রিপেয়ার করেছিল। এবং তার পরবর্তীকালে যদি আবার টাইম লাইন দেখো 415 থেকে 455 AD, এই সময়ে গুপ্তা রুলার স্কন্দগুপ্ত গুপ্তা রুলার স্কন্দগুপ্ত এই সুদর্শন লেককে আবার রিপেয়ার করেছিল। তাহলে বানিয়েছিল অরিজিনালি চন্দ্রগুপ্ত মৌর্য 4th century BCE তে। 150 AD তে সকারুলা রুদ্রদমন 1 এটাকে রিপেয়ার করেছিল, যেটা আমরা জানতে পারি রুদ্রদমন ইনস্ক্রিপশন জুনাগড় থেকে। এবং পরবর্তীকালে 415 থেকে 455 AD টাইমকালে স্কন্দগুপ্ত, যিনি গুপ্ত রুলার ছিলেন, তার আমলে আবার এটাকে রিপেয়ার করা হয়। তাহলে বানান চন্দ্রগুপ্ত মৌর্য এবং রিপেয়ার করেন রুদ্রদমন এবং স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত অ্যাকচুয়ালি গভর্নর অ্যাপয়েন্ট করেছিল যার নাম ছিল পরামত্ত, তার আন্ডারে অ্যাকচুয়ালি এই রিপেয়ারটা হয়েছিল। আচ্ছা, তাহলে সাতবাহনরা করে, স্টেটমেন্টটা ভুল, তাহলে শুধু মাত্র ওয়ান অনলি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ইন মৌরিয়ান পিরিয়ডে প্রাণায়াম ওয়াজ, দেখো অ্যানসিয়েন্ট বা মিডিয়েভাল হিস্ট্রি থেকে টার্মের মিনিং সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। প্রাণায়াম কি ছিল? তো তোমরা যদি জানো তাহলে ভালো কথা, না জানলে জেনে নাও। এটা হচ্ছে এমার্জেন্সি ট্যাক্স। এটা একটা এমার্জেন্সি ট্যাক্স যেটা যুদ্ধের সময়, ওয়ার বা ফেমিন, এই সময় লাগু করা হতো। ঠিক আছে? এবং এটা একটা ওয়ান টাইম ট্যাক্স ছিল যেটা সমস্ত সিটিজেনের উপর লাগু হতো। হ্যাঁ, এবং এমার্জেন্সি কতটা সিভিয়ার তার উপর ডিপেন্ড করে ট্যাক্সের অ্যামাউন্ট নির্ভর করতো। দেখো, আর যদি আমরা বেদিক এজ ভালো করে পড়েছি তাহলে গন্ধর্ব বিবাহ সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে লাভ ম্যারেজ, তাই তো? ল্যান্ড গ্র্যান্ড আমরা জানি, ব্রাহ্মণদেরকে প্রথম ল্যান্ড গ্র্যান্ড কারা করেছিল? সাতবাহনাস। সাতবাহন ডাইনাস্টি ফার্স্ট টাইম ব্রাহ্মণদেরকে ল্যান্ড গ্র্যান্ড করা শুরু করেছিল। এবং ল্যান্ড ট্যাক্স যদি আমরা একটা নাম জানি সেটা হচ্ছে খরাজ। খরাজ ছিল একটা ল্যান্ড ট্যাক্স। দেখো আমরা অপশন গুলো দেখে নিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ ফর্ম অফ বুদ্ধিজম ওয়াজ প্রমিনেন্ট ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড? সুলতানেট পিরিয়ডে কোন বুদ্ধিজমের কোন ফর্মটা প্রমিনেন্ট ছিল? তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে বজ্রায়ন। দেখো, এখান থেকে এইগুলো সবগুলোই কিন্তু কি, ডিফারেন্ট টাইপস অফ বুদ্ধিজম, ডিফারেন্ট টাইপস অফ বুদ্ধিজম। তো এই থিম কিন্তু তোমাকে পড়তে হবে, ডিফারেন্ট টাইপস অফ বুদ্ধিজম। বজ্রায়ন বুদ্ধিজম মেনলি সুলতানেট পিরিয়ডে প্রমিনেন্ট ছিল। এবং বজ্রায়ন রাইটিং বলে যে শুধুমাত্র তিনটে উপায়ে এনলাইটেনমেন্ট রিচ করা যায়, একটা হচ্ছে হিনায়ন, একটা হচ্ছে মহায়ান, আর একটা হচ্ছে বজ্রায়ন। ঠিক আছে? তাহলে দেখো, এবার আমরা মডার্ন হিস্ট্রি কোশ্চেনে যাবো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেনে যাবো। পাঁচটা আমরা অ্যানসিয়েন্ট মিডিয়েভেলের কোশ্চেন করে নিলাম। এখানে দেখো আমরা কি কি পড়লাম থিম মেনলি। দেখো, বুদ্ধিজম পড়লাম, বুদ্ধিজমের আন্ডারে দুটো জিনিস পড়লাম, একটা ডিফারেন্ট টাইপস অফ বুদ্ধিজম যেটা তোমাকে পড়তে হবে, এটা থিমটা। আর একটা পড়লাম হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল, এটা একটা থিম। মানে বুদ্ধিজমে দুটো, একটা বুদ্ধিস্ট কাউন্সিল আর একটা, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বুদ্ধিজম। আর অ্যানসিয়েন্ট বা মিডিয়েভাল হিস্ট্রি থেকে টার্মের মিনিং থেকে একটা কোশ্চেন করলাম, একটা সাতবাহন ডাইনাস্টির উপরে একটা কোশ্চেন করলাম। বাট সেখানে পড়তে গিয়ে আমরা অন্যান্য যে অ্যানসিয়েন্ট আরো ডাইনাস্টি ছিল সেইগুলো রিলেটেড জিনিসও জেনে নিলাম। যেমন সকার রুলার সম্পর্কে জানলাম, এবং গুপ্তা রুলার সম্পর্কে জানলাম, মৌর্য রুলার সম্পর্কে জানলাম, আর মহাজনপদ সম্পর্কে পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মডার্ন হিস্ট্রি কোশ্চেন। দেখ কি কোশ্চেন বলছে। দ্য ওয়ার্ক সিয়ার উল মুতাখেরিন ওয়াজ হুইচ ডেসক্রাইবস দ্য ব্যাটেল অফ পলাসি 1757 ওয়াজ রিটেন বাই, এটার লেখক কে ছিলেন? তো এটার লেখক ছিলেন হচ্ছেন গুলাম হোসেন খান তাবা তাবাতাবাই। গুলাম হোসেন খান তাবাতাবাই। তিনি কে ছিলেন? উনি ছিলেন 18th সেঞ্চুরি বেঙ্গলের ইন্ডিয়ান হিস্টোরিয়ান। উনি একজন পার্সিয়ান পার্সিয়ান হিস্টোরিয়ান ছিলেন। কার কোর্টে ছিলেন? নবাব সিরাজদৌল্লার কোর্টে ছিলেন। আচ্ছা, নবাব সিরাজদৌল্লা কে ছিলেন?
নবাব সিরাজদৌল্লা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তাহলে ইনি পার্সিয়ান হিস্টোরিয়ান ছিলেন 18th সেঞ্চুরি বেঙ্গলে। কার কোর্টে ছিলেন? নবাব সিরাজদৌল্লার কোর্টে ছিলেন। ঠিক আছে। তাহলে দেখো, তোমাকে যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে যে আহ, সিয়ারুল মুতাখেরিনের রাইটার কে, বা আসতে পারে সিয়ারুল মুতাখেরিনের রাইটার হচ্ছে গোলাম হোসেন খান। দিস ইজ হি ওয়াজ পার্সিয়ান হিস্টোরিয়ান ইন দ্য কোর্ট অফ। এইভাবে কোশ্চেন আসতে পারে কার কোর্টে ইনি পার্সিয়ান হিস্টোরিয়ান ছিলেন। তিনি একজন পার্সিয়ান হিস্টোরিয়ান ছিলেন কার কোর্টে? তো অ্যান্সার হয়ে যাবে সিরাজউল্লাহ। বা এই বইটা কি ডেসক্রাইব করে? ব্যাটেল অফ পলাশিকে। এভাবে চারটে চার পাঁচটা হয়তো ব্যাটেলের নাম দিয়ে দিল, চারটে ব্যাটেলের নাম দিল, তার মধ্যে তোমাকে চুজ করতে হলো। মানে তুমি যখন কোশ্চেনটা পড়বে সমস্ত ইনফরমেশন গুলোকে অ্যাজ এ হোল পড়বে। শুধুমাত্র এই যে কোশ্চেনটা এটাই রিপিট হবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে। দেখো এই বইটাতে, এই সিয়ার উল মুতাখিরিন বইটাতে পুরো হিন্দুস্তানের জিওগ্রাফি, ক্লাইমেট, অ্যানিমাল সম্পর্কে লেখা আছে। হুম। ঔরঙ্গজেবের ডেথ থেকে শুরু করে মুর্শিদাবাদের হিস্ট্রি সম্পর্কে লেখা আছে, নিজাম অফ হায়দ্রাবাদ সম্পর্কে লেখা আছে, মাইসোরের হায়দার আলী সম্পর্কে লেখা আছে, ওয়াজির সম্পর্কে লেখা আছে, মোহাম্মদ শাহ সম্পর্কে লেখা আছে, এমনকি আহমেদ শাহ আবদালির ইনভেশন সম্পর্কেও লেখা আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ট্রিটি অফ এলাহাবাদ ইজ নট কারেক্ট? দেখো ট্রিটি অফ এলাহাবাদ কার সাথে অ্যাসোসিয়েটেড? আমরা ব্যাটেল অফ বক্সার জানি। ব্যাটেল অফ বক্সার 1764 এটার সাথে অ্যাসোসিয়েটেড, তাই তো? ট্রিটি অফ এলাহাবাদ ইজ নট কারেক্ট বলছে। দেখো ভালো করে লক্ষ্য রাখবে, হ্যাঁ, তার মানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা জিজ্ঞেস করছে। প্রথম স্টেটমেন্ট কি বলছে? ইট ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার 1765, এটা কারেক্ট স্টেটমেন্ট। এটা 1765 সালে হয়েছিল ট্রিটি অফ এলাহাবাদ। দ্য মুঘল এম্পারার বাই ফরমান ফর্মালি গ্রান্টেড দ্য দিওয়ানি অফ বেঙ্গল বিহার উড়িষ্যা টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাও আমরা জানি। বেঙ্গল বিহার উড়িষ্যার দিওয়ানি রাইট দিয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এটাও কারেক্ট স্টেটমেন্ট। আওয়াধ ওয়াজ রিস্টোর টু ইটস নবাব অন পেমেন্ট অফ 50 লাখ, এটাও কারেক্ট। Benares and the surrounding tracts were detached from Awadh and handed over to Shah Alam II। না, এটা শাহ আলম টু কে হ্যান্ড ওভার করা হয়নি। তাহলে বেনারস এবং তার সারাউন্ডিং এরিয়া কাকে হ্যান্ড ওভার করা হয়েছিল? বলবন্ত সিংকে হ্যান্ড ওভার করা হয়েছিল। এই বলবন্ত সিং কে ছিলেন? এই বলবন্ত সিং ছিলেন বেনারসের জমিদার। বেনারসের জমিদার ছিলেন ইনি। পরবর্তীকালে মানে এই 1765 সালে তো এটা বলওয়ান সিং কে হ্যান্ড ওভার করা হয়। বলওয়ান সিং আবার পরবর্তীকালে 1775 সালে শাহ আলম টু কে শাহ আলম টু কে ট্রান্সফার করে দেন। ঠিক আছে। এটা তো এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে, সেই জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ওয়াজ কনক্লুডেড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? দেখো ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, টোটাল কটা অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল? টোটাল তিনটে অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল। এই তিনটে অ্যাংলো মারাঠা ওয়ার সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এবং অ্যাসোসিয়েটেড ট্রিটি গুলো তোমাকে পড়তে হবে। তো এই সমস্ত যে অপশন গুলো আছে এগুলো সবই অ্যাংলো মারাঠা ওয়ার রিলেটেডই ট্রিটি। কিন্তু বলেছে কোন ট্রিটি দিয়ে এই যুদ্ধটা শেষ হয়েছিল, বাস কনক্লুডেড বাই। তো এটা কনক্লুড হয়েছিল 1782 ট্রিটি অফ সলবাই দিয়ে। ঠিক আছে। ট্রিটি অফ সলবাই দিয়ে। কিন্তু এই বাকি যে তিনটে অপশনে আছে এইগুলোও কিন্তু ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের সাথেই অ্যাসোসিয়েটেড। যেমন ট্রিটি অফ সুরাট হয়েছিল 1775 সালে, ট্রিটি অফ পুরন্দর হয়েছিল 1776-তে, এবং কনভেনশন অফ ওয়াদেগাঁও বা ট্রিটি অফ ওয়াদেগাঁও হয়েছিল 1779। তো দেখো তোমাকে ক্রোনোলজিক্যালিও সাজাতে দিতে পারে, যে চারটে ট্রিটি দিয়ে দিল, ক্রোনোলজিক্যালি সাজাও, মানে আর্লিয়েস্ট টু লেটেস্ট সাজাও। তো তখন তোমাকে প্রথমে ট্রিটি অফ সুরাট হয়েছিল জানতে হবে, তারপরে পুরন্দর, তারপরে ওয়াদগাঁও, তারপরে সলপাই, এবং সবই হচ্ছে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের সাথে অ্যাসোসিয়েটেড। কিন্তু কোন ট্রিটির ফলে যুদ্ধটা কনক্লুড হয়েছিল, যুদ্ধটা শেষ হয়েছিল, সেটা হচ্ছে ট্রিটি অফ সলবাই। ঠিক আছে। তো এখানে কিন্তু যে ইম্পর্টেন্ট থিম হচ্ছে অ্যাংলো মারাঠা ওয়ার। তাহলে অ্যাংলো মারাঠা ওয়ার, তিনটে ওয়ার সম্পর্কেই তোমাকে ডিটেলসে পড়তে হবে, এবং ফিলিমসের জন্য অ্যাসোসিয়েটেড ট্রিটি গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন। ব্রিটিশ জেনারেল হু ডিফিটেড অর বিট হায়দার আলী ইন ওয়ার অফ পোর্তো নোভো? কোন ব্রিটিশ জেনারেল হায়দার আলীকে পোর্তো নোভোতে হারিয়ে দিয়েছিলেন? তো এটা হচ্ছে স্যার আইরে কুট। অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ব্যাটেল অফ পোর্তো নোভো কবে হয়েছিল? 1 জুলাই 1781 হয়েছিল। ঠিক আছে। কার কার মধ্যে হয়েছিল? মাইসোর এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।
ঠিক আছে। এবং এটা এই যে ওয়ার অফ পোর্তো নোভো, দিস ওয়াজ পার্ট অফ সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। তাহলে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারের পার্ট ছিল এই ওয়ার অফ পোর্তো নোভো। তাহলে দেখো আমরা একটা পড়লাম অ্যাংলো মারাঠা ওয়ার, তিনটে অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল। এখানে পড়লাম সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারের একটা পার্ট থেকে, ওয়ার অফ পোর্তো নোভো। টোটাল চারটে অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল। তাহলে তোমাদেরকে অ্যাংলো মারাঠা ওয়ার গুলো পড়তে হবে, অ্যাংলো মাইসোর ওয়ার গুলো পড়তে হবে, এবং কার কার মধ্যে হয়েছিল সেটা পড়তে হবে, আর অ্যাসোসিয়েটেড ট্রিটি গুলো পড়তে হবে ভালো। তো আমি তোমাদেরকে যখন বলে দিচ্ছি অ্যান্সার গুলো, তার সাথে সাথে কিন্তু এটাও বলছি যে ইম্পর্টেন্ট থিম যেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে, কারণ শুধু কোশ্চেন সলভ করলে হবে না, কোশ্চেন সলভের সাথে সাথেই তোমাদেরকে পড়াটাও কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা, এই যে পড়তো নেবো, পড়তো নেবোর এখন নাম কি? পরাঙ্গি পেট্টাই। পড়তো নেবোর এখন নাম হচ্ছে পরাঙ্গি পেট্টাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সাকসেসর অফ মহারাজা রঞ্জিত সিং ওয়াজ, রঞ্জিত সিং এর সাকসেসর কে ছিলেন? তো মহারাজা রঞ্জিত সিং এর যিনি এল্ডেস্ট লেজিটিমেট সন ছিলেন খড়ক সিং, উনি ছিলেন হচ্ছে, তো খড়ক সিং ছিলেন হচ্ছেন এল্ডেস্ট লেজিটিমেট সন অফ রঞ্জিত সিং। ঠিক আছে, উনি উনি তো সাকসেসর ছিলেন মহারাজা রঞ্জিত সিং এর। ইনি কবে ছিলেন, কবে হি ওয়াজ প্রোক্লেমড মহারাজা অফ পাঞ্জাব? কবে? 1839, অ্যারাউন্ড জুন মাসে। ঠিক আছে, কিন্তু ইনি খড়ক সিং প্রচন্ড উইক অ্যান্ড ইনডিসাইসিভ রুলার ছিলেন। ঠিক আছে, ইনডিসাইসিভ রুলার ছিলেন, উইক এবং ইনডিসাইসিভ রুলার ছিলেন। তাই তার ছোট ভাই, ইয়ঙ্গার হাফ ব্রাদার, তাকে চ্যালেঞ্জ করেন এবং ডিথ্রোন করে দেন, ডিপোজ করে দেন। তো শের সিং সিংহাসন থেকে সরিয়ে দেন খড়ক সিংকে সেই বছরেরই লাস্টের দিকে, এবং তাকে ইমপ্রিজন করে দেন খড়ক সিংকে। বাট মহারাজা রঞ্জিত সিং এর পরে কে থ্রোনে বসেছিল, সেটা হচ্ছে খড়ক সিং। বাট খুব শীঘ্রই শের সিং খড়ক সিংকে সিংহাসন থেকে গদিচ্যুত করে দেন। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে যে সাকসেসর অফ মহারাজা রঞ্জিত সিং কে ছিলেন? খড়ক সিং। নেক্সট কোশ্চেন দেখো। ফার্স্ট টু স্টার্ট এ জয়েন্ট স্টক কোম্পানি টু ট্রেড উইথ ইন্ডিয়া ওয়ার? এখানে আমরা কি জানি, অ্যান্সার হয়ে যাবে ডাচ। ডাচরা প্রথম জয়েন্ট স্টক কোম্পানি খুলেছিল ইন্ডিয়ার সাথে ট্রেড করার জন্য। আচ্ছা, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ফর্ম হয়েছিল? মার্চ মাসে, 1602, 1602 সালের মার্চ মাসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে যে কোম্পানিগুলো এস্টাবলিশ করেছিল, কোথায় কোথায়? মাসুলিপাটনামে। কবে? এটা 1605। তারপরে আর কোথায় করেছিল? পুলিকাটে করেছিল। কবে? 1610-এ করেছিল। সুরাটে করেছিল, 1616-তে করেছিল। বিমলিপাটামে করেছিল, করাইকালে করেছিল, চীন সুরাতে করেছিল, কাসিম বাজার, পাটনা, বালাসোর, নাগাপট্টনম, কোচিন, এখানেও করেছিল। তো ইনিশিয়ালি যদি আমরা দেখি, ডাচদের মেন সেন্টার ইন্ডিয়াতে ছিল হচ্ছে পুলী, ইন্ডিয়াতে মেন সেন্টার পুলিকাট ছিল। বাট পরবর্তীকালে তাদের মেন সেন্টার হয়ে যায় নাগাপট্টনম। ইন্ডিয়াতে তাদের মেন সেন্টার হয়ে যায় নাগাপট্টনম। ঠিক আছে, এবং আমরা যদি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানটা ভালো করে পড়েছি, তাহলে আমরা জানি যে ডাচরা ব্রিটিশদের কাছে হেরে যায় হচ্ছে ব্যাটেল অফ বেদারাতে। ব্যাটেল অফ বেদারা কবে হয়েছিল? 1759-এ। 1759-এ ব্যাটেল অফ বেদারার যুদ্ধে, বেদারার যুদ্ধে, ব্যাটেল অফ বেদারাতে ব্রিটিশরা ডাচদেরকে হারিয়ে দেয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের জানা দরকার। তাহলে এইটা কোন থিম থেকে কোশ্চেন? এটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। চলো নেক্সট কোশ্চেন। ফার্স্ট ট্রাইবাল লিডার হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ আইডিওলজি ওয়াজ? প্রথম ট্রাইবাল লিডার যিনি মহাত্মা গান্ধীর আইডিওলজি থেকে ইন্সপায়ার হয়েছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন যাদব ন্যান।
হাইপাও যাদোন্যাং। যাদোন্যাং একজন নাগা স্পিরিচুয়াল লিডার এবং মণিপুরের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন। নাগা স্পিরিচুয়াল লিডার ছিলেন এবং মণিপুরের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন। ঠিক আছে। এবং উনি যেটা স্টার্ট করেছিলেন সেটা হচ্ছে হেরাকা রিলিজিয়াস মুভমেন্ট। তাহলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে হেরাকা রিলিজিয়াস মুভমেন্ট এস্টাবলিশ কে করেছিলেন। ঠিক আছে। এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং ওনার উদ্দেশ্য ছিল যে নাগা কালচারকে প্রিজার্ভ করে রাখা এবং ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে লড়া। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে অপশন থেকে দেখে নিচ্ছি আমরা, চলো দেখি বাকি অপশনগুলো দেখো একটু। যেটা আলুরি সীতারাম রাজু আছে, এনার নামটা আমরা কোন রেবেলিয়নের সাথে অ্যাসোসিয়েটেড জানি? রামপা রেবেলিয়ন। রামপা রেবেলিয়ন সময়কাল হচ্ছে 1922 থেকে 1924। রামপা রেবেলিয়নের সাথে যুক্ত ছিলেন ইনি এবং ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অ্যাকচুয়ালি উনি ট্রাইবাল রাইটের জন্য লড়াই করেছিলেন এবং 1882 এর যে মাদ্রাস ফরেস্ট অ্যাক্ট তার অপোজ করেছিলেন এবং রম্পা রেবেলিয়ন স্টার্ট করেছিলেন। ঠিক আছে। এবং উনি গরিলা ওয়ারফেয়ার গরিলা ক্যাম্পেন অর্গানাইজ করেছিলেন। ঠিক আছে। আর একটা এখান থেকে ইম্পর্টেন্ট যে অপশন দেখে নেবো আমরা সেটা হচ্ছে রানী গাইদিনী। ইনিও নাগা লিডার ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং এই যে হেরাকা মুভমেন্ট হেরাকা মুভমেন্ট উনি অ্যাট দ্য এজ অফ 13 বছর বয়সে জয়েন করেছিলেন। এবং ওনার উদ্দেশ্য ছিল যে মণিপুর থেকে ব্রিটিশারদেরকে ভাগিয়ে দেওয়া। তো 16 বছর বয়সেই ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয় এবং পরবর্তীকালে নেহেরুজির ইন্টারভেনশনে 1947 সালে ওনাকে জেল থেকে রিলিজ করা হয় এবং পরবর্তীকালে উনি পদ্মভূষণও পান। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, দ্য রিভল্ট অফ ভেলোর অকার ডিউরিং দ্য রেজিম অফ হুইচ গভর্নর? আচ্ছা, স্পেকট্রাম বইয়ের পেছন দিকে দেখবে গভর্নর এবং ভাইস রয়। হুম। গভর্নর এবং ভাইস রয়ের টাইম লাইন দেওয়া আছে এবং কোন ভাইস রয় এবং কোন গভর্নরের টাইমে কোন কোন ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল সেগুলো দেওয়া আছে। এইগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। হুম। এগুলো একবার করে তোমাকে চোখ বুলিয়ে নিতে হবে। তো রিভল্ট অফ ভেলো রিভল্ট কোন গভর্নরের আমলে হয়েছিল? অ্যান্সার হচ্ছে জর্জ বার্লোর আমলে এটা হয়েছিল। কবে হয়েছিল? 1806। 1806 হয়েছিল। ঠিক আছে। চলো নেক্সট, হু হ্যাজ অ্যাডভোকেটেড প্র্যাকটিক্যাল বেদান্ত? প্র্যাকটিক্যাল বেদান্তকে কে অ্যাডভোকেট করেছিল? অ্যান্সার হচ্ছে বিবেকানন্দ। এটা কি করেছিল? বেদান্ত ফিলোসফি যে ছিল, বেদান্ত ফিলোসফির মডার্ন ইন্টারপ্রিটেশন, বেদান্ত ফিলোসফির মডার্ন ইন্টারপ্রিটেশন করে সেটাকে কিভাবে ডেলি লাইফে কাজে লাগানো যায় সেটার কথা উনি বলেছিলেন। এবং কিভাবে এই বেদান্ত ফিলোসফিকে কাজে লাগিয়ে সোশ্যাল সার্ভিস করা যায় তার উপরে উনি জোর দিয়েছিলেন। এবং মানুষের সেবাকেই উনি পরম সেবা হিসাবে বলেছিলেন, যে মানুষের সেবা করাই হলো পরম সেবা। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে সেটা আমরা পরের কোশ্চেনে সেই অপশনগুলো এই অপশনগুলো থেকে অলরেডি গান্ধীজি সম্পর্কে একটা কোশ্চেন আমরা দেখলাম, রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা দেখবো নেক্সট কোশ্চেনে দেখবো। আচ্ছা, এই কোশ্চেনে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? আবার দেখো নট কারেক্ট, এই নট কারেক্ট গুলো ভালো করে লক্ষ্য রাখবে এক্সাম হলে। ঠিক আছে, তার মানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা এটা জিজ্ঞেস করছে। দেখো, বলছে কি 1829 সালে উইলিয়াম বেন্টিং ডিক্লেয়ার্ড সতী সিস্টেম অ্যান্ড অফেন্স বাই ল। আমরা জানি যে উইলিয়াম বেন্টিং এর টাইম কালটা কত? 1828 থেকে 1835। তো 1829 সালে ওনার আমলে কি হয়? ল পাস হয়, কি নাম? বেঙ্গল সতী রেগুলেশন। বেঙ্গল সতী রেগুলেশন 1829 সালে পাস হয়, যেটা বলে যে সতী, প্র্যাকটিস অফ সতী ইজ ইলিগাল অ্যান্ড পানিশেবল বাই ল। তাহলে উইলিয়াম বেন্টিং এর টাইমকালে এটা হয়। এর আগেও আমি তোমাকে একবার বললাম, দেখো, যে এই যে যখন রিভল্ট অফ ভেলোর পড়লাম, যে গভর্নর এবং ভাইসরয়ের টাইম লাইন গুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ। তো দেখো উইলিয়াম বেন্টিং এর টাইম কাল হচ্ছে 1828 থেকে 1835।
ওনার আমলেই সতী ইলিগাল ডিক্লেয়ার করা হয়। নেক্সট দেখো, গভর্নমেন্ট হ্যাড পাসড অ্যান অ্যাক্ট ইন 1856 আন্ডার হুইচ হিন্দু উইডোজ কুড রিম্যারি। কারেক্ট। অ্যাক্টের নাম কি ছিল? হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট। হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট অফ 1856 ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়, যার ফলে হিন্দু উইডো লিগালি রিম্যারি করতে পারে। তাহলে এটা প্রথমটা কারেক্ট স্টেটমেন্ট, পরেরটা কারেক্ট স্টেটমেন্ট। সি দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী ফাউন্ডেড আর্য সমাজ ইন 1875। আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন কোথায়? বোম্বেতে। তাহলে এটাও কারেক্ট স্টেটমেন্ট। অপশন ডি দেখো, রাজা রামমোহন রায় ওয়াজ এ সাপোর্টার অফ সতী সিস্টেম। না, তিনি সাপোর্টার ছিলেন না, তিনি এটার এগেনস্টে ছিলেন। অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় যখন ছোট ছিলেন, তখন উনি ওনার সিস্টার ইন ল এর ডেথ দেখেছিলেন সতীর ফলে। সতীতে ওনার সিস্টার ইন ল মারা যান। এই দৃশ্য উনি ছোটবেলায় দেখেছিলেন। তার ফলে উনি সেই সময় খুব ঘাবড়ে যান এবং এটা ওনাকে ডিপলি এফেক্ট করে। তো উনি যখন বড় হন, তখন ধীরে ধীরে এটার বিরুদ্ধে কাজ শুরু করেন, সতীকে ব্যান করার জন্য। এবং পরবর্তীকালে উইলিয়াম বেন্টিং এর হেল্প নিয়ে 1829 সালে বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট পাস হয়। তো উনি অবশ্যই সাপোর্টার ছিলেন না, উনি ছিলেন এটার এগেনস্টে। তাহলে নট কারেক্ট বলেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তাহলে এবার আমরা 10টা মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর কোশ্চেন দেখে নিলাম, বা টোটাল 15টা হিস্ট্রির উপর কোশ্চেন দেখে নিলাম। এবার আমরা জিওগ্রাফির উপরে 5টা কোশ্চেন দেখে নিই। দেখো কি বলছে, থ্রি ইম্পর্টেন্ট রিভার্স অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাভ দেয়ার সোর্স নিয়ার মানস সরোবর লেক ইন দ্য গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়ে মানস সরোবর লেক থেকে ইন্ডিয়ার 3টি ইম্পর্টেন্ট রিভার অরিজিনেট করে। হুইচ অ্যামং দ্য ফলোইং আর দ্য রিভার? তার মানে মানস সরোবর লেক থেকে ইন্ডিয়ার 3টি ইম্পর্টেন্ট রিভার অরিজিনেট করে। কি কি? ব্রহ্মপুত্র, ইন্দাস এবং সুতলেজ। অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র, ইন্দাস, সুতলেজ। দেখো, ব্রহ্মপুত্র অরিজিনেট হওয়ার পরে কোথা থেকে? তিবেতের উপর দিয়ে ফ্লো হয়, তারপরে ইন্ডিয়া এন্টার করে, এবং তারপরে চলে যায় হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তারপরে চলে যায় হচ্ছে বাংলাদেশ। ইন্দাসও কি হয়? টিবেটের উপর দিয়ে পাস হয়, টিবেটের উপর অরিজিনেট হয়, টিবেট, তারপরে ইন্ডিয়ায় এন্টার করে, এবং তারপরে চলে যায় হচ্ছে পাকিস্তান। এবং সুতলেজ, সুতলেজ কি? সুতলেজ তো একটা ইন্দাসের ট্রিবিউটারি। এটাও দেখো, এটা হচ্ছে সুতলেজ, এটা ইন্দাসে কি জয়েন করে, ইন্দাসের ট্রিবিউটারি এটা, ইন্ডিয়ার মধ্যে দিয়ে যায় এবং তারপরে চলে যায় হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এবার 3টে কোন ইম্পর্টেন্ট রিভার মানস সরোবর লেকে উৎপত্তিস্থল? ব্রহ্মপুত্র, ইন্দাস এবং সুতলেজ। আমাদের ব্রহ্মপুত্র তিবেত হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ চলে যায়, এবং ইন্দাস আর সুতলেজ তিবেত ইন্ডিয়া হয়ে পাকিস্তানে চলে যায়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্লসিবল এক্সপ্লেনেশন ফর দ্য লোকেশন অফ থর ডিজার্ট ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া? ওয়েস্টার্ন ইন্ডিয়াতে থর ডিজার্ট কেন আছে, তার এক্সপ্লেনেশন চাইছে এই কোশ্চেন। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্য অ্যাবসেন্স অফ মাউন্টেন্স টু দ্য নর্থ অফ রাজস্থান টু কজ ওরোগ্রাফিক রেনফল। দেখো, আমরা যদি টাইপস অফ রেনফল পড়ি, আমরা জানি যে মাউন্টেন থাকার ফলে যে রেনফলটা হয় সেটাকে আমরা বলি ওরোগ্রাফিক রেনফল। তাছাড়াও কনভেকশনাল রেনফল বলে একটা রেনফল হয়, বিভিন্ন টাইপস অফ রেনফল যদি তোমরা পড়ো। ঠিক আছে, তো ওরোগ্রাফিক রেনফল মাউন্টেন থাকার জন্য। কিন্তু রাজস্থানের নর্থে, নর্থ অফ রাজস্থানে কোনো মাউন্টেন নেই। তো নর্থে কোনো মাউন্টেন যেহেতু নেই, কোনো মাউন্টেন যেহেতু নেই, তাই এখানে ওরোগ্রাফিক রেনফল হয় না। তাই এখানে থর ডিজার্ট তৈরি হয়েছে। আর যে আরাবল্লী রেঞ্জ আছে, আরাবল্লী, আরাবল্লী যে রেঞ্জ আছে, এটা সাউদার্ন রাজস্থানে আছে। এবং সাউদার্ন রাজস্থানে যে আরাবল্লী আছে, এটা একটা বেরিয়ার হিসেবে কাজ করে। কিসের বেরিয়ার? দেখো, আরবিয়ান সি থেকে, আরবিয়ান সি থেকে যে ময়েশ্চারযুক্ত বাতাস আসে, ময়েশ্চার ল্যাডেন উইন্ডস আছে, ময়েশ্চারযুক্ত বাতাস আসে, সেটাকে আটকে দেয় এই যে সাউদার্ন পোর্শনে যে আরাবল্লী আছে, এবং নর্দার্ন পোর্শনে এই ময়েশ্চারযুক্ত বাতাসকে ঢুকতে দেয় না। তো
তো নর্দার্ন দেখো, একটা পয়েন্ট হচ্ছে নর্দার্ন পোর্শনে কোনো মাউন্টেন নেই, তাই ওরোগ্রাফিক রেনফল হওয়ার চান্স কম। আর সাউদার্ন পোর্শনে আরাবল্লী আছে, যেটা ময়েশ্চার যুক্ত বাতাসকে নর্দার্ন পোর্শনে যেতে দেয় না। সেই জন্য থর ডেজার্ট তৈরি হয়েছে ওয়েস্টার্ন ইন্ডিয়া। ঠিক আছে, বলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ফ্লোজ বিটুইন সাতপুরা অ্যান্ড বিন্দু? বিন্দু এবং সাতপুরার মাঝে কোন রিভার ফ্লো করে? দেখো এখানে দেখে নাও, বিন্দা এখানে, এখানে সাতপুরা, তার মাঝে কি আছে? তার মাঝে হচ্ছে নর্মদা। আর তাপি কার মাঝে ফ্লো করে? তাপি সাতপুরা, আর তাপির এই নিচে যদি দেখো তাহলে হচ্ছে হচ্ছে সহ্যাদ্রি। তাহলে তাপি সাতপুরা আর সহ্যাদ্রির মাঝে ফ্লো করে, নর্মদা বিন্দা এবং সাতপুরার মাঝে ফ্লো করে, সবরমতী আরাবল্লী রেঞ্জের মধ্যে দিয়ে ফ্লো করে, এটা আরাবল্লী। ঠিক আছে, আর মাহি রিভার ফ্লো করে হচ্ছে আরাবল্লী এবং বিন্দুর মাঝে। দেখো মাহি, এ দেখো এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে আরাবল্লী, তার মাঝে হচ্ছে মাহি। আচ্ছা, তো এখানে আমরা দেখো সমস্ত অপশন সম্পর্কে দেখে নিলাম। এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে নর্মদা, সাতপুরা আর বিন্দার মাঝে নর্মদা আছে। মাহি আমরা দেখে নিলাম আরাবল্লী এবং বিন্দার মাঝে, সবরমতী তো আরাবল্লী রেঞ্জের মধ্যে দিয়ে ফ্লো করে, এবং তাপি সাতপুরা এবং সহ্যাদ্রির মাঝে ফ্লো। এবার আমার তোমাদেরকে একটা কোশ্চেন আছে, যার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে লিখবে, যে এই চারটের মধ্যে কোন রিভার ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করে? ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করে কোন রিভার? চলো নেক্সট কোশ্চেন পড়ো। দ্য বুমলা পাস ইজ লোকেটেড ইন। এবার দেখো ইম্পর্টেন্ট পাসেস অফ ইন্ডিয়া, এটা একটা থিম। ইম্পর্টেন্ট পাস সম্পর্কে তোমাকে জানতে হবে। বুমলা পাস একটা হচ্ছে বর্ডার পাস, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে হচ্ছে, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা বর্ডার পাস হচ্ছে বুমলা পাস। ঠিক আছে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে আছে, অরুণাচল প্রদেশে আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে বি। তাছাড়াও আমরা আর কিছু কিছু ইম্পর্টেন্ট পাস সম্পর্কে দেখে নিই। দেখো সিকিমে কি আছে? সিকিমে আছে হচ্ছে নাথুলা পাস, যেটা ইন্ডিয়া চায়না বর্ডারে আছে, নাথুলা পাস সিকিমে। কারেক্ট। হিমাচল প্রদেশে আমরা জানি কি আছে, শিবকিলা পাস। এবং রিভার সুতলেজ ইন্ডিয়াতে এন্টার করে এই শিবকিলা পাস। ঠিক আছে, শিবকিলা পাস দিয়ে। আর যদি উত্তরাখণ্ডের দেখি, তাহলে উত্তরাখণ্ডের একটা ইম্পর্টেন্ট পাস হচ্ছে নীতি পাস। তাহলে দেখো সব রাজ্য থেকে আমরা একটা করে ইম্পর্টেন্ট পাস দেখে নিলাম। সিকিমে নাথুলা পাস, বুমলা পাস হচ্ছে অরুণাচল প্রদেশে, হিমাচল প্রদেশে শিবকিলা পাস দেখে নিলাম, যেটা দিয়ে সুতলেজ রিভার ইন্ডিয়াতে এন্টার করে, এবং উত্তরাখণ্ডের নীতি পাস দেখে নিলাম। এগুলো সবই হচ্ছে মেনলি বর্ডার পাস। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট পাস থ্রু কাজিরাঙ্গা ন্যাশনাল। আবার একটা ইম্পর্টেন্ট থিম হচ্ছে ন্যাশনাল পার্ক, হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিম। তাহলে আমরা কি কি ইম্পর্টেন্ট থিম দেখলাম দেখো এখানে ভূগোলের ক্ষেত্রে। রিভার একটা ইম্পর্টেন্ট থিম, সেটা বুঝতে পারলাম। রিভার, ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে ভালো করে। রিভার ইম্পর্টেন্ট রেঞ্জ, রিভার এবং মাউন্টেন রেঞ্জ, তার সাথে পড়লাম পাস। আর লাস্টে এখন পড়ছি একটা কোশ্চেন ন্যাশনাল পার্ক। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট পাস থ্রু কাজিরাঙ্গা ন্যাশনাল, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের উপর দিয়ে কোনটা পাস হয় না? দেখো ব্রহ্মপুত্র রিভার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের উপর দিয়ে ফ্লো হয়, দিপ্লু রিভারও ফ্লো হয়, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 37 ফ্লো হয়, রেলওয়ে ট্র্যাক, ইন্ডিয়ান রেলওয়ে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে ফ্লো মানে যায় না, কোনো রেলওয়ে ট্র্যাক নেই। ঠিক আছে, আচ্ছা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্পর্কে জেনে নিই, এটা কোথায়? এটা হচ্ছে আসাম। এটা কিসের জন্য বিখ্যাত? ওয়ান হর্ন রাইনোর জন্য, ওয়ান হর্ন রাইনো জন্য এটা বিখ্যাত। তাছাড়াও টাইগার, এলিফ্যান্ট এবং আদার অ্যানিমাল তো আছে। এটার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র রিভার ফ্লো হয়। আচ্ছা দিপ্লু রিভারও ফ্লো ফ্লো হয়, আর দিপ্লু রিভার হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারি। আর যে ন্যাশনাল হাইওয়ে 37 আছে, এটা গুয়াহাটি এবং ডিব্রুগড়কে কানেক্ট করে, গুয়াহাটি এবং ডিব্রুগড়কে কানেক্ট করে। হয়ে গেল। এবার আমরা পাঁচটা পলিটির কোশ্চেন দেখে নেব। দেখো দেখো which of the following statements about constitution of India is or are correct? The objective resolution was moved by Sardar Vallabhbhai Patel. আমরা যদি মেকিং অফ দ্য কনস্টিটিউশন ভালো করে পড়েছি তাহলে আমরা জানি না, এটা সর্দার বল্লভভাই প্যাটেল নয়, এটা হচ্ছে পণ্ডিত
জওহরলাল নেহরু মুভ করেছিলেন কবে? ডিসেম্বর 13, 1946। এবং সর্বসম্মতিক্রমে এটা 22শে জানুয়ারি 1947 সালে অ্যাডাপ্ট করা হয় এবং পরবর্তীকালে এটাই আমাদের ভারতের প্রিয়াম্বেলের রূপ নেয়। ঠিক আছে, তার মানে স্টেটমেন্ট ওয়ান ইনকারেক্ট হয়ে গেল। ডক্টর বি আর আম্বেদকর সার্ভড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য ল মিনিস্টার। ডক্টর বি আর আম্বেদকর ল মিনিস্টার ছিলেন এবং তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন। তো সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। ড্রাফটিং কমিটি কবে ফর্ম হয়? 29 আগস্ট 1947। এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই ড্রাফটিং কমিটি থেকে কিন্তু প্রশ্ন 2023 এর প্রিলিমসে, ইউপিএসসি প্রিলিমসে অলরেডি একবার এসেছে ড্রাফটিং কমিটির উপর। তো এখানে অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাজ পার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অন দ্য ফলোইং ইজ কারেক্ট। দেখো এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে শিডিউল 7 থেকে। শিডিউল 7, শিডিউল 7-এ কি বলা আছে? স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, মানে তিনটে লিস্টের কথা বলা হচ্ছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা বলা হচ্ছে। দেখো ইউনিয়ন লিস্টের উপর যেসব সাবজেক্ট মেনশন আছে তার উপরে অনলি সেন্টার ক্যান মেক। ইউনিয়ন লিস্টের উপরে শুধুমাত্র সেন্ট্রাল ল বানাতে। স্টেট লিস্টের উপর জেনারেলি, জেনারেলি নর্মালি স্টেট বানাতে পারে, কিন্তু কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসে সেন্টারও বানাতে পারে। বাট জেনারেলি নর্মালি স্টেট লিস্টের উপর স্টেট লেজিসলেচার ল বানায়। আর কনকারেন্ট লিস্টের উপরে সেন্টার এবং স্টেট দুজনেই ল বানাতে পারে, কিন্তু যদি ল কনফ্লিক্ট হয়, সেন্ট্রাল ল আর স্টেট ল কনফ্লিক্ট হয়, তাহলে সেন্ট্রাল ল উইল প্রিভেল ওভার স্টেট ল। আর যদি কোনো এমন আইটেম থাকে যেটা ইউনিয়ন লিস্টেও মেনশন নেই, স্টেট লিস্টেও মেনশন নেই, কনকারেন্ট লিস্টেও মেনশন নেই, সেটাকে আমরা বলি রেসিডিউয়ারি আইটেম। সেই রেসিডিউয়ারি আইটেমের উপর ল বানানোর অধিকার কার আছে? সেন্টারের আছে। তো এটা হচ্ছে শিডিউল 7, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। তাহলে দেখি একটা স্টেটমেন্ট পড়ি, কোনটা কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে। অনলি পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু লেজিসলেট ওভার এ সাবজেক্ট আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট। না, এক্ষুনি আমরা দেখলাম কনকারেন্ট লিস্টের উপরে সেন্টার এবং স্টেট দুজনেই ল বানাতে পারে। স্টেটমেন্ট এ ইনকারেক্ট হয়ে গেল। বোথ পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার হ্যাভ দ্য পাওয়ার টু লেজিসলেট ওভার এ সাবজেক্ট আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার দুজনেই কনকারেন্ট লিস্টের উপরে ল বানাতে পারে। A legislation made under the concurrent list by Parliament should be ratified by half of the state legislature so as to become a law of the country। না, এরকম কোনো ব্যাপার নেই। কনকারেন্ট লিস্টের উপর পার্লামেন্ট যদি ল বানাতে চায়, তাহলে কি করতে হবে? একটা বিল নিয়ে আসতে হবে, বিলটাকে দুটো হাউসে পাস করাতে হবে। বিলটাকে দুটো হাউসে পাস করানোর পরে লোকসভায় পাস করাতে হবে, রাজ্যসভায় পাস করাতে হবে আলাদা আলাদা করে। এবং সেটাকে তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠাতে হবে। প্রেসিডেন্ট যদি সেখানে অ্যাসেন্ট করে দেয়, সাইন করে দেয়, তাহলে বিলটা হয়ে যাবে অ্যাক্ট। ঠিক আছে, তাহলে বিল হয়ে গেল অ্যাক্ট। এবং এই অ্যাক্টটা যখন গ্যাজেটে নোটিফাই করা হবে তখন সেটা হয়ে যাবে ল। ঠিক আছে, এখানে তোমাকে কিন্তু আহ, এখানে কোনো হাফ অফ দ্য স্টেট লেজিসলেচারের কোনো রাটিফিকেশনের দরকার নেই। আচ্ছা, অনলি স্টেট লেজিসলেচার্স আর এম্পাওয়ার্ড টু মেক লজ আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট। না, শুধুমাত্র স্টেট লেজিসলেচার না, আমরা দেখলাম এক্ষুনি কনকারেন্ট লিস্টের উপরে দুজনেই ল বানাতে পারে, সেন্টার এবং স্টেট, মানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার। তাহলে অপশন ডিও ইনকারেক্ট, তাহলে অপশন বি এখানে কারেক্ট। তাহলে নেক্সট স্টেটমেন্ট দেখে নিন। হু অ্যামং দ্য ফলোইং, হু অ্যামং দ্য ফলোইং, আচ্ছা এখানে আমি তোমাদেরকে আচ্ছা একটু পরে বলছি। হু অ্যামং দ্য ফলোইং warned his colleagues that the Constituent Assembly was British made and was working the British plan as the British should like it to be worked out। দেখো, এটার হয়তো তোমরা ডাইরেক্ট অ্যান্সার নাও জানো, কিন্তু ভালো করে পড়। বলছে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ব্রিটিশের ফেভারে কাজ করছে। এই কথাটা কে বলতে পারে? আচ্ছা ভেবে দেখো, বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, ল মিনিস্টার ছিলেন। উনি কি বলতে পারেন? লজিক্যালি লাগছে ওনার বলার চান্স কম। তাহলে উনি যদি বলেনি, তাহলে উনি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি জয়েন কেন করবেন? বা জয়েন করলেও ক্রিটিসাইজ করবেন না, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয়ে কনস্টিটিউশন তো বানাতে যাবেন না। আচ্ছা, বি এন রাও লিগাল অ্যাডভাইজার বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ওনারও বলার চান্স কম। কারণ উনি যদি এসবই বলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ব্রিটিশের হয়ে কাজ করছে, তাহলে উনি কেন লিগাল অ্যাডভাইজার হতে যাবেন? এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি আর সোমনাথ লাইলির মধ্যে কনফিউশন আসতে পারে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি জানতে হবে ইন্টারিম গভর্নমেন্টে মিনিস্টার ছিলেন। তাহলে উনি যখন মিনিস্টারই ছিলেন তখন ওনার বলার চান্সও কম। তো লজিক্যালি দেখতে গেলে এই তিনটে অপশন আমরা কেটে দিতে পারি এবং সেখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে সোমনাথ লাহিড়ী, এবং সোমনাথ লাহিড়ী হচ্ছে অ্যান্সার। সোমনাথ লাহিড়ী একজন প্রমিনেন্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লিডার ছিলেন। হুম,
তো উনি এই স্টেটমেন্টটা করেছিলেন। এরকম মাঝে মাঝে আমরা কিন্তু কোশ্চেনে দেখেছি ডাব্লিউবিসিএস এ, যে এরকম আহ, উক্তি দিয়ে দেয় এবং উক্তিটা কে বলেছিল এরকম ভাবে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস ইজ নট রিকগনাইজড ইন দ্য এইট শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই এইট শিডিউল থেকে কিন্তু অলরেডি 2024-এর ইউপিএসসি প্রিলিমসে ইউপিএসসি প্রিলিমসে কিন্তু একটা কোশ্চেন এসেছে। আচ্ছা, আমরা এখন সেভেন শিডিউল সম্পর্কে বললাম কনস্টিটিউশনের, এখন এইট শিডিউল সম্পর্কে বলছি। আমরা জানি আমাদের কনস্টিটিউশনে কটা শিডিউল আছে এখন বর্তমানে? 12টা। অরিজিনালি কনস্টিটিউশনে কটা শিডিউল ছিল? 8টা, মানে চারটে শিডিউল পরে অ্যাড হয়েছে। আচ্ছা, এই শিডিউলে বলছে কোন ল্যাঙ্গুয়েজটা রেকগনাইজ নেই। দেখো, সংস্কৃত রেকগনাইজ আছে, উর্দু রেকগনাইজ আছে এবং নেপালি রেকগনাইজ আছে। তাহলে কোনটা নেই? সেটা হচ্ছে ইংলিশ রেকগনাইজ। তাহলে ইংলিশ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, এই শিডিউলে টোটাল কটা ল্যাঙ্গুয়েজ আছে? এই শিডিউলে টোটাল 22খানা ল্যাঙ্গুয়েজ আছে। বাট অরিজিনালি যদি আমরা দেখি কনস্টিটিউশনে, অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু 14টা ল্যাঙ্গুয়েজ ছিল এই শিডিউলে। তাহলে পরবর্তীকালে আরো 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়। তো সিন্ধি ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয় হচ্ছে পরবর্তীকালে 21st অ্যামেন্ডমেন্ট 1967। কোঙ্কানি, মণিপুরি এবং নেপালি, এই তিনটে অ্যাড হয় হচ্ছে 71st অ্যামেন্ডমেন্ট 1992-তে। এবং বোডো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি, এইগুলো অ্যাড হয় হচ্ছে 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যেটা লাগু হয় 2004। তো 1 2 3 4 5 6 7 8, এই 8টা ল্যাঙ্গুয়েজ পরবর্তীকালে অ্যাড হয় থ্রু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। অরিজিনালি 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, পরবর্তীকালে 22টা ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা দেখছি যে শিডিউল একটা ইম্পর্টেন্ট থিম, মেকিং অফ দ্য কনস্টিটিউশন একটা ইম্পর্টেন্ট থিম, এবং আরেকটা যেটা দেখলাম, হ্যাঁ, মেকিং অফ দ্য কনস্টিটিউশন দেখলাম আমরা, আর শিডিউল 7 আর শিডিউল 8 দেখলাম। আরেকটা শিডিউল থেকে কোশ্চেন আছে, শিডিউল 7 থেকে। সেখানে বলছে, ইন হুইচ লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য পঞ্চায়েতি রাজ সাবজেক্ট ইজ ইনক্লুডেড। পঞ্চায়েতি রাজ কোন লিস্টে আছে? তো পঞ্চায়েতি রাজ কোন লিস্টে আছে? আমরা জানি এটা আছে স্টেট লিস্টে। তো দেখো, সমস্ত লিস্টের এগুলো ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো একটু তোমাকে জেনে নিতে হবে। যেমন কিছু কিছু বলে রাখছি আমি। ইউনিয়ন লিস্টে যেমন ডিফেন্স অ্যান্ড আর্ম ফোর্সেস, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন লিস্টে। ফরেন অ্যাফেয়ার্স, অ্যাটমিক এনার্জি, রেলওয়ে, এয়ারপোর্ট অ্যান্ড এয়ারওয়েজ, ব্যাংকিং, এগুলো সব হচ্ছে ইউনিয়ন লিস্টে। স্টেট লিস্টের ইম্পর্টেন্ট যেগুলো আইটেম, সেগুলো হচ্ছে পুলিশ অ্যান্ড পাবলিক অর্ডার, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন, ফিশারিজ, লোকাল গভর্নমেন্ট, পাবলিক ওয়ার্কস, এগুলো। আচ্ছা, আর কনকারেন্ট লিস্টের আমরা তো কিছু ইম্পর্টেন্ট জানি। সেটা হচ্ছে এডুকেশন, ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, এগুলো আছে। প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যানিমেলস, ট্রাস্ট অ্যান্ড ট্রাস্টিসি, এগুলো। তো আচ্ছা, রেসিডিওরি লিস্ট সম্পর্কে আমরা যে বললাম, যে রেসিডিওরি লিস্ট মানে হচ্ছে যদি কোনো এমন আইটেম থাকে যেটা ইউনিয়ন লিস্টেও মেনশন নেই, স্টেট লিস্টেও মেনশন নেই, কনকারেন্ট লিস্টেও মেনশন নেই, সেটা হচ্ছে রেসিডিওরি লিস্ট। এবং সেই লিস্টের উপরে, সেই আইটেমের উপরে ল বানানোর অধিকার কার আছে? সেন্টার, মানে পার্লামেন্টের আছে। ঠিক আছে? তো আমরা 25টা কোশ্চেন ডিসকাশন করা আমাদের হয়ে গেল। থ্যাংক ইউ।